যদি তুমি লেখক হও তাহলে তুমি এটা জানোই যে একটা নাটক বা সিনেমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো তার গল্প, আর একটা গল্পের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ তার পরিকাঠামো। আর এখানে তোমায় সাহায্য করতে পারে ড্যান হারমনের স্টোরি সার্কেল। এই সার্কেলে 8টা ধাপ আছে যা নিয়ে এই ভিডিওটাতে আমরা আলোচনা করেছিলাম। আজকে বল্লভপুরের রূপকথার কাঠামো এই সার্কেল দিয়ে বিশ্লেষণ করে দেখব। আমি পরজ, একজন ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার। এই চ্যানেলে আমরা শেখার চেষ্টা করি কিভাবে একটা ফিল্ম বানানো যায় যেটা প্রভাব ফেলে, আর এই সিরিজটা হলো কিভাবে একটা এঙ্গেজিং গল্প লেখা যায়। আমার উদ্দেশ্য বাংলা সিনেমা আর বাংলা সিনেমাকারদের জন্য দর্শক তৈরিতে সাহায্য করা। বল্লভপুরের রূপকথা কেমন লেগেছে? যদি পড়ে থাকো, নাটকটা কিন্তু অসাধারণ, বাদল সরকারের লেখা। আর সিনেমাটাও অনির্বাণ ভট্টাচার্য ভালোই বানিয়েছেন। আমরা যদি একটা ভালো ছবি বানাতে চাই তাহলে অন্য ছবি কিভাবে ভালো বানানো হয়েছে সেটা বিশ্লেষণ করা দরকার। এই ভিডিওতে আমরা সেই চেষ্টাই করছি। ইউ ক্যারেক্টার ইন কমফোর্ট জোন। দেনার দায়ে রাজা বাহাদুর। আগেই বলেছিলাম কমফোর্ট জোন যে সবসময় কমফোর্টেবল হবে এমন কোনো মানে নেই। গল্পের শেষে গিয়ে হয়তো সে শান্তি, কমফোর্ট এগুলো খুঁজে পেল যা আগেই হারিয়ে ফেলেছিল। এই নিয়ে আমার এক দাদার পর্যবেক্ষণ বলি। মিলুদা বিজ্ঞান মনস্ক পশ্চিমবঙ্গ বলে এক সংগঠনে আমি ওনাদের সাথে কাজ করি। এই সংগঠনের কাজ মূলত বিজ্ঞান চর্চার মাধ্যমে কুসংস্কার দূর করা আর বিজ্ঞানের যে অবদানগুলো আছে সেগুলো কিছু মুষ্টিমেয় মানুষের মধ্যে কুক্ষিগত না করে রেখে সাধারণ মানুষের জন্য অবাধ করাতে প্রচেষ্টা করা। এখানকার দাদা দিদিদের থেকে আমি দর্শন, বিজ্ঞান, সমাজবিদ্যা নিয়ে অনেক কিছুই শিখতে পারি। তাদের মধ্যে একজন হচ্ছে মিলুদা। আগের ভিডিওটা দেখে মিলুদা বলল আনকমফোর্টেবল কমফোর্ট জোন থেকে পুরো জার্নির মাধ্যমে একটা কমফোর্ট জোনে আসা, এটা হচ্ছে নেগেশন অফ নেগেশন। আর এই সার্কেলটা যেটা নিয়ে আমরা এতদিন ধরে কথা বলছি, এটা সার্কেল নয়, এটা হচ্ছে একটা স্পাইরাল। মার্ক্সবাদে একটা তত্ত্ব আছে নেগেশন অফ নেগেশন, নিরাকরণের নিরাকরণ। একটা ব্যবস্থা বা একটা বস্তু যখন বিকশিত হতে চায়, উন্নত হতে চায়, তখন সে তার প্রাথমিক রূপটাকে নিরাকরণ করে বা নাকচ করে একটা উন্নত রূপে আবির্ভূত হয়। এই রূপের মধ্যে সে কিছু কাল, কিছু দশক বা কিছু শতক সে থাকে। তারপরে এই রূপটাও তার বিকাশের পক্ষে একটা বাধা হয়ে দাঁড়ায়। তখন সে দ্বিতীয়বার নিরাকরণের মাধ্যমে আরও উন্নত আর একটা রূপ ধারণ করে। আর এই তৃতীয় রূপটা প্রথম রূপটার সঙ্গে অনেকটাই সিমিলার। একটা বীজ উপযুক্ত পরিবেশ পেলে গাছে পরিণত হয়। সে যখন গাছ হিসেবে তৈরি হচ্ছে তখন সে বীজের রূপটা নিরাকরণ করছে। আবার যখন গাছটা 100টা ফল দিচ্ছে, তার থেকে 100টা বীজ তৈরি হচ্ছে, তারপরে হয়তো গাছটা মরেও যেতে পারে। তো সে যখন আবার বীজে পরিণত হলো তখন সে গাছটাকে নিরাকরণ করে তৈরি হলো। এবার এই বীজটার রূপ প্রথম বীজটার রূপের মতোই, কিন্তু সে তো প্রথম বীজটা নয়। প্রথমে তখন সে একটা ছিল আর এখন সে 100টা হয়ে গেছে, অনেক বেশি বিকশিত। যদি আমরা একটা বীজ থেকে 100টা বীজ চাই তাহলে সেটা এই নিরাকরণের মাধ্যমে হতে হবে। একদম মানব জীবনের প্রাককালে তখন সমাজে সাম্যবাদ প্রচলিত ছিল, সবার সমান অধিকার ছিল। তারপর আসে কৃতদাস প্রথা, তারপর আসে সামন্ত প্রথা, তারপর আসে পুঁজিবাদ। এখন আমরা পুঁজিবাদ থেকে সমাজতন্ত্রের দিকে এগোচ্ছি। মনে করা হয় এই সমাজতন্ত্রের পরে আবার সেই সাম্যবাদ ফিরে আসবে। তো এই সাম্যবাদ সেই আদিম সাম্যবাদেরই একটা রূপ, কিন্তু আমরা তো আদিমে ফিরে যাচ্ছি না। সেই আদিম যুগ থেকে আমরা এখন অনেক বেশি বিকশিত। তো এটাই নিরাকরণের নিরাকরণ। এবার যদি আমরা সিনেমার ক্ষেত্রে এটাকে দেখি, একটা সিনেমা যেখান থেকে শুরু হয় তার গল্প তো তার আগে থেকেই চলছে। মানে আজকের প্রোটাগনিস্টের এই মানসিকতা কেন, আজকের পরিস্থিতি এরকম কেন, তার তো একটা ব্যাক স্টোরি আছে, একটা অতীত আছে। এই অতীতটা আমাদের নায়ককে তাড়া করে বেড়াচ্ছে। আমরা যখন জন্মাই তখন আমাদের মধ্যে এক ধরনের বিশ্বাস, এক ধরনের দর্শন তৈরি হতে থাকে। এটাই আমাদের সত্তা। মাইকেল হগের মতে এটাই ট্রুথ বা আমাদের এসেন্স। কিন্তু তারপরে সমাজের প্রচলিত রীতিনীতির জন্য আমাদের এই সত্তার ওপর ক্রমশ আঘাত আসতে থাকে। একটা সময় পর এই আঘাত থেকে বাঁচার জন্য আমরা আমাদের এই সত্তাকে নেগেট করে, নিরাকরণ করে একটা মুখোশ পরে নিই। এই সময় থেকে কিন্তু আমাদের সিনেমাটা শুরু হয়, আর পুরো সিনেমাটা চলতে থাকে মুখোশ আর সত্তার লড়াই নিয়ে। প্রোটাগনিস্ট যদি ফ্ল্যাট আর্ক না হয় তাহলে গল্পের শেষে সত্তা জিতে যায়, মুখোশকে হারিয়ে দ্বিতীয়বারের মতো নেগেশনের মাধ্যমে। মিলুদা তাহলে ঠিকই বলেছে। আর যদিও সে একই জায়গায় ফিরে আসছে, তার একটা ডেভেলপমেন্ট হচ্ছে। হয়তো 5 বছর বয়স অবধি তার আঁকাতে খুব শখ ছিল, এরপরে সমাজ, স্কুল, কলেজ তাকে বিগড়ে দেয়। ভালো রেজাল্ট করে ভালো চাকরি নিয়ে সে এখন সুশীল নাগরিক।
কিন্তু 25 বছর বয়সে গিয়ে তার মনে হলো সে আবার তার সেই আঁকাতে ফিরে যেতে চায়। তাহলে সে তার 5 বছরের সত্তাটাতে ফিরে গেল, কিন্তু তার 5 বছরের অভিজ্ঞতা আর 25 বছরের অভিজ্ঞতা এর মধ্যে বিস্তর ফারাক। এখন সে অনেক বেশি ম্যাচিউরড। তাই এটাকে ওপর থেকে সার্কেল বলে মনে হলেও অ্যাকচুয়ালি এটা স্পাইরাল। এখানেও আমি মিলুদাকে সমর্থন করছি। তোমাদের কি মনে হয় জানিও। এবার আমরা গল্পে ফিরি। বল্লভপুরের রূপকথায় ভূপতি রায় আর তার কমফোর্ট জোন বা বলা ভালো তার স্ট্যাটাস কো হলো সে এখন আর ভূয়ের প্রতি নেই। পুরো বাড়ি, 7 বিঘে জমি আর মনোহর ছাড়া তার কেউ নেই। এটা পড়ে নাও। রায়বাড়ি কোনো বংশধর গামছা পরে ঘুমিয়ে নিয়ে আগে। তাকে মানুষের মুখ লুকিয়ে চলতে, রাত বিরেতে বাড়ি ফিরতে হয়, পালিয়ে বেড়াতে হয়, কেননা সে দেনায় জর্জরিত। কিন্তু রাজাবাবু তো নেই। কাল রাতে এসেছেন তো, ফিরতে দেখলাম। মানে জেগে নেই। 2. ওয়ান্ট। দে ওয়ান্ট সামথিং। আগে বলেছি ওয়ান্ট বা নিড দু রকমের হয়, একটা এক্সটার্নাল, একটা ইন্টারনাল। তার বাহ্যিক চাহিদা হলো দোকানদারের দেনা, মনোহরের বাকি মিটিয়ে শহরে গিয়ে দাঁতের ডাক্তারি করা, আর তার জন্য দরকার বাড়িটা বিক্রি করা। কিন্তু এই বাড়ির যে অবস্থা দেখছই তো, বাড়িটা কিনবে কে? জলপাইগুড়ি গেলে যে কত দর বলছে আমার বাড়ি। বাড়ি দেখতেই রাজি হলো না। 7 বিঘা বাগান, তার 6 বিঘা আগাছা, 2 মহলা বাড়ি, তার 2টো ঘর বাসযোগ্য, একটা রাজপ্রাসাদ, তার চতুর্দিক খাকা করছে, বাজার 2 মাইল, স্টেশন 3 মাইল, ডাক্তার ডাকতে গেলে রেলগাড়ি চড়তে হয়। যে কিনবে তার কাছে এটা একটা বড় ভুতুরে বাড়ি ছাড়া কি? যাকে ছেড়ে দেওয়ার কথা। ওই 10,000 বললেই দিয়ে দিতাম। আর সেটাও রঘুদাকে গোপন রেখে। আর আভ্যন্তরীণ চাহিদা, যেটা সে এখনো উপলব্ধি করতে পারছে না, সে মিথ্যের আশ্রয় নিয়ে রঘুদাকে লুকিয়ে বাড়িটা বিক্রি করতে চাইছে। ভাবছি রঘুদা যদি আবার... রঘুদাকে তো দাদা রাতের বেলা কেউ এদিকে ঘেঁষে না। রাতের বেলা কেউ বাড়ির দিক মারাবে না জানতাম, কিন্তু ফিরতে ফিরতে যদি সন্ধ্যা হয়ে যায় তাহলে কিন্তু এদিক দিয়ে আসছি না করে দিলাম। এতে সে ক্রেতা আর রঘুদা দুজনের সাথেই অন্যায় করছে। তার দরকার সততা আর রঘুদার প্রতি ন্যায়, আর তার জীবনে দরকার ভালোবাসা। এই হাঁটু ব্যথা নিয়ে অতটা হেঁটে স্টেশনে গেলি, মরতে চাস নাকি? হ্যাঁ, মনোহর তাকে ভালোবাসে, কিন্তু আমি স্নেহের কথা বলছি না। 3. গো। দে এন্টার অ্যান আনফ্যামিলিয়ার সিচুয়েশন। ঠিক এরকম সময়ে তার জীবনে একটা মোড় আসে, ইনসাইটিং ইনসিডেন্ট। খবর আসে যে এক নতুন খদ্দের বাড়ি দেখতে আসছে। এই পরিস্থিতি তার রোজকার জীবনের চেয়ে আলাদা। এতদিন সে খদ্দেরদের বাড়ি যেত বাড়ি নিয়ে পিচ করতে। তার নিজের অতিথি আপ্যায়নের কোনো সঠিক বন্দোবস্ত নেই। খেতে না বললে হয় বলো? আমার আছে কি যে খাওয়াবো বলো? দরকার কিছু লোকজন, ভালো খাবার দাবার, চাদর, চুরুট, আর দরকার একটা দল। ভূপতিকে সাহায্য করার জন্য এগিয়ে আসে শ্রীনাথ, পবন আর সাহা। তারা চায় তাদের ধারগুলো শোধ হোক। তাছাড়া রাজাবাবুকে তারা এতদিন ধরে সাহায্য করেই এসছে। এখন এরা যদি সবাই মিলে মিস্টার বিপি হালদারকে ইমপ্রেস করতে পারে, তাহলেই বাড়িটা বিক্রি করা যাবে। শুধু ঠাট্টা বজায় রাখতে হবে, একেবারে জমিদারি ঠাট, রাজার বংশ রাজা, যাতে ভেবে না বসে যে ঠেকায় পড়ে বাড়ি বেচে দিচ্ছে। আবার আর একটা সমস্যা আছে, রাত 11টা বাজলেই রঘুদা ঢুকে পড়ে। তাই যা করার 11টার মধ্যে করেই তাদেরকে বাড়ি পাঠাতে হবে। সেই মতো প্ল্যান তৈরি হয়। 4. সার্চ। দে অ্যাডাপ্ট টু ইট। এখন প্ল্যান মাফিক কাজ করার পালা। মেন্টার মনোহর সবাইকে ট্রেন করে, হয় রিহার্সাল, কিন্তু কিছু কিছু সমস্যা প্রতিবারই উঠে আসতে থাকে। আর এটা কিন্তু দরকার, পুরোটা স্মুথ গেলে হবে না। একটা সমস্যা আসবে, তার থেকে একটা উপায় বেরোবে, আবার একটা সমস্যা আসবে, এতে টেনশনটা বজায় থাকবে। 5. গেট। দে গেট হোয়াট দে ওয়ান্টেড। এই ধাপে তার বাহ্যিক চাহিদাটা পূরণ হয়। এই আমার 10,000-এর চেক। সে চাইছিল বাড়িটা 10,000 টাকায় বিক্রি করতে, আর এখানে ওই দামেরই চেক পেয়ে যায়। রাজা বাহাদুর অ্যাকসেপ্টেড। কিন্তু এখানে একটা কিন্তু থাকে। আমরা জানি সে ইমপ্রেস করার জন্য একটা শর্টকাট গ্রহণ করেছিল, যা মিথ্যে বুনিয়াদের ওপর দাঁড়িয়ে। আবার কিছু একটা সে গোপনও করছে, আর ভালোবাসাও পাওয়া হলো না। তার আভ্যন্তরীণ চাহিদাগুলো এখনও অপরিপূর্ণ। 6. পে। দে পে হেভি প্রাইস ফর ইট। তার শর্টকাট তাকে এক ক্ষতির মুখে ফেলে। রাস্তায় হঠাৎ মিস্টার হালদারের গাড়ি খারাপ হয়ে যায় এবং তারা রাজবাড়িতে ফিরে আসে। আর আমরা এতক্ষণে জেনে ফেলেছি ওই গোপন বিষয়টা, রঘুদার ব্যাপারটা। তার অতৃপ্ত আত্মা বাড়িতে ঘোরাফেরা করছে বিগত 400 বছর ধরে।
স্বাভাবিকভাবেই হালদার পরিবারের কাছে সেটা আর গোপন থাকে না। রাজা বাহাদুর একদিন পরে এত লোক দেখেছে তো, তারপর কম বয়সী মেয়ে। মিস্টার হালদারের তাতে পোয়া বারো হলেও বাদশাতে গিন্নির স্বপ্না। রঘুদার কার্যকলাপ স্বপ্নার কাছে ভূপতিকে, আর ভূপতির কার্যকলাপ ছন্দার কাছে ভূপতিকেই ছোট করে দেয়। প্রথমেই রঘুদার পরিচয় দিয়ে দিলে এসব হতো না। আপনার চেক আপনাকে ঠকিয়ে বাড়ি বেচছিলাম। অতঃপর তাকে চেক, ছন্দা, মান সম্মান সব কিছুই হারাতে হয়। অল ইজ লস্ট। কিন্তু এখানেও আর একটা কিন্তু থাকে। যদি ভূত দেখাতে পারেন সকলের সামনে আমি রাজা বাহাদুরের কাছে মাপ চাইব। স্বপ্না রাজি হয় আগামী পরশু এসে ভূত দেখতে। এতে চেক, ছন্দা আর স্বপ্নাকে ফিরে পাওয়ার আর একটা সম্ভাবনা তৈরি হয়। তবে রঘুদার হিল্লের ব্যবস্থা হয় না, মানে তার আত্মার মুক্তি। গেটের পরের কিন্তুতে প্রোটাগনিস্ট লাইনচ্যুত হয়ে যায়, আবার পরের কিন্তুতে সে আর ট্র্যাকে ফিরে আসে। রিটার্ন 7 রিটার্ন, দে রিটার্ন টু দেয়ার ফ্যামিলিয়ার সিচুয়েশন। এটাই গল্পের ক্লাইম্যাক্সও বটে। আবার গল্পে আসে এক নতুন মোড়। মিস্টার চৌধুরী, মিস্টার হালদারের চিরপ্রতিদ্বন্দ্বী, সবাই ফিরে আসে। রিটার্ন টু রাজবাড়ি। আর ভূপতি রিটার্ন টু রঘুদা। এতদিন ভূপতিকে বাড়ি বেচতে রঘুদাকে গোপন রাখা দরকার হতো, আর আজকে বাড়ি বেচতে হলে সেই রঘুদাকেই সামনে আনা দরকার হয়ে পড়েছে। খোঁজাখুঁজি শুরু হয়, কিন্তু রঘুদা যে কারণেই হোক আসে না। এই সময় জানা যায় যে চৌধুরী ইন্দ্রনারায়ণের বংশধর, যে রঘুদার আত্মার শান্তির উপায়। তখন রঘুদা বেরিয়ে আসে, হালদারকে নাক্ষর দেওয়ায় তার আত্মা শান্তি পায়। প্রমাণ হয়ে যায় যে এ বাড়িতে ভূত আছে, মানে ছিল। স্বপ্না আর ছন্দা তাদের ভুল বুঝতে পারে, বাড়ি বিক্রি হতে আর বাধা থাকে না। প্রশ্ন একটাই, বাড়িটা তো আর ভুতুড়ে থাকলো না, হালদার কি আর 50 দিতে রাজি হবে? দেখো, ভূত ঈশ্বর সবই তো কাল্পনিক। মানুষ বিভিন্ন সময় তার নিজের স্বার্থে এদেরকে তৈরি করেছে, আবার মেরেও ফেলেছে। এখানেও ভূত অ্যালিগরি, প্রতীক হিসেবে ব্যবহার হয়েছে। এই ভূত হলো অতীত, যে অতীত আমাদের নায়ককে তাড়া করে বেড়ায়, একটু আগে বললাম। বাদল সরকার নিজে প্রচণ্ড যুদ্ধবিরোধী মানুষ। তাঁর লেখা 30 শতাব্দী হিরোশিমা আর নাগাসাকির ওপরে পরমাণু বিস্ফোরণের ওপরে এক যুগান্তকারী যুদ্ধবিরোধী নাটক। আমাদের দল এই নাটকটা প্রায় মঞ্চস্থ করে। শিল্পী মানুষ রঘুদার অতৃপ্ত আত্মা, বল্লভপুর আর প্রতাপগড়ের এই লড়াই, যা বিগত 400 বছর ধরে জিয়ে আছে, যেটা মানব জীবনের জন্য একটা ভয়ঙ্কর অতৃপ্তি, সুস্থ স্বাভাবিক সমাজের জন্য একটা বাধা, তারই প্রতীক। দরকার এর একটা পরিবর্তন। তাই 8 নম্বর ধাপ হচ্ছে চেঞ্জ। দে হ্যাভ চেঞ্জড। ক্লাইম্যাক্স শেষ। এরপরে নতুন স্ট্যাটাস কো। ভূপতি অনৈতিকতার মুখোশ ছেড়ে তার আসল সত্তাতেই ফিরে আসে। এতদিনের রেষারেষির আজ অবসান ঘটে, কোনো রক্তপাত ছাড়াই। ভূপতি তার ভালোবাসা খুঁজে পায়। কতদিন স্থায়ী হবে সে কথা অন্য। আপাতত সবার মুখে হাসি ফোটে। চেম্বার হবে, ধার শোধ হবে, সাথী জুটবে, ফিরে আসে সেই বহু প্রতীক্ষিত কমফোর্ট জোন। এরপর আবার সেই আগের সাধারণ জীবন, কিন্তু সব কিছু নতুনভাবে। তো এই হলো ড্যান হারমনের স্টোরি সার্কেল আর বল্লভপুরের রূপকথার মেলবন্ধন। তোমরা এর স্ক্রিনশট নিয়ে নাও, যাতে এর 8টা ধাপ তোমাদের গল্পে ঠিকঠাক ব্যবহার করতে পারো। যদি এই ভিডিওটা তোমাদের একজন দর্শক পেতেও সাহায্য করে থাকে, তাহলে আমার পরিশ্রম সার্থক। আমরা তো এই সার্কেল ফিচারের ওপর প্রয়োগ করে দেখলাম। এর পরের ভিডিওতে এই সার্কেল ব্যবহার করে আমরা একটা ছোট ছবি বানাবো আমাদের ওই ঋণীর গল্পটা নিয়ে। ততক্ষণ যদি তোমরা ড্যান হারমনের স্টোরি সার্কেল বিশদে জানতে চাও, তাহলে বাঁদিকের ভিডিওটা দেখে নিতে পারো। কোনো প্রশ্ন থাকলে করো। আমাদের ফিল্মমেকারদের পরিবার বানাতে নিচে দেওয়া ফেসবুক পেজটা জয়েন করে নিও। আর ভালো থেকো, ভালো রেখো।